দিল্লির রাজপথ থেকে আজ আপনাদের সোজা নিয়ে যাব ক্ষমতার সেই গলিতে, যেখানে আদর্শের নিলাম হয় আর বেইমানির খতিয়ান লেখা হয়। একদিকে যখন দিল্লির মঞ্চে ভণ্ড আদর্শের তালি জোড়া দিতে বসছে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক, ঠিক তার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে সেন্ট্রাল দিল্লির একেবারে ভিভিআইপি জোনে একদিকে পার্লামেন্ট, অন্যদিকে সুপ্রিম কোর্টের মাঝখানে মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রীর ড্রয়িং রুমে চলছে অন্য খেলা। প্রকাশ্য দিবালোকে চোরের মতন লুকিয়ে নয়, বুক ঠুকে মমতার 20 জন সাংসদ বিক্রি হয়ে যাচ্ছেন এনডিএ শিবিরের কাছে। দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 240-এর ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন মোদী শাহ জুটি। অপারেশন লোটাস আমরা আগে অনেক দেখেছি, তারও আগে দেখেছি দল ভাঙানোর আলো খেলা। কিন্তু এমন খুললাম মিটিং এর ছবি পোস্ট করে দল ভাঙানোর এমন নির্লজ্জ খেলা এই প্রথম দেখলো ভারতবর্ষ। এই এপিসোডে কোনো তাত্ত্বিক বলি নয়, সংসদ আর সুপ্রিম কোর্টের নাকের ডগায় বসা এই প্রকাশ্য খেলার আসল চামড়া আজ আমরা টেনে ছাড়াবো। ক্ষমতার এই নগ্ন মহানাটকের ভেতরের আসল ক্রোনোলজি আজ আপনাদের তুলে ধরবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। সোজা চলুন সেন্ট্রাল দিল্লির একদম হৃদপিণ্ডে লুটিয়ান জোন, যেখানে এই দেশের ভিভিআইপিরা থাকেন। একটা ঠিকানা ভালো করে মাথায় গেঁথে নিন, নয় মতিলাল নেহেরু মার্গ। এই হাই প্রোফাইল বাংলোটি মোদী সরকারের অন্যতম ওজনদার মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। এই বাংলোটা থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে রয়েছে দেশের সংসদ ভবন, আর মাত্র 3 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্ট। সংসদ আর সুপ্রিম কোর্টের নাকের ডগায় এই বাংলোর ভেতরে যা ঘটল তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক চরম নাটকীয় অধ্যায়। দেশের তৃতীয় বৃহত্তম বিরোধী দল ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান স্তম্ভ তৃণমূল কংগ্রেসের 1-2 জন নয়, একেবারে ঝাঁকে ঝাঁকে সাংসদ ভাঙানোর খেলা শুরু হয়ে গেল। মিডিয়ার ক্যামেরায় ধরা পড়া লাইভ ছবিটার দিকে তাকান। একটা সিঙ্গল ফ্রেমে মমতার দলের 10 জন সাংসদ পর পর বসে রয়েছেন। শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, পার্থ ভৌমিক, সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, দেব, কালীপদ সোরেন, জগদীশ বাসুনিয়া, অসিত মাল, আবু তাহের খলিলুর রহমান। একটু পরে এই বৈঠকে যোগ দেন বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দেন বিজেপির আরো 2 হেভিওয়েট নেতা নিশিকান্ত দুবে এবং বিপ্লব দেব। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল 28। বৈঠকে স্থির হয় বিরোধী সাংসদদের সংখ্যা 28-এর 2/3, অর্থাৎ 19 ছুলেই স্পিকারকে চিঠি দেওয়া হবে। চিঠিতে এনডিএর সমর্থক একটি রাজনৈতিক ব্লক হিসেবে মেয়াদের বাকি বছরগুলো লোকসভায় থাকার জন্য আবেদন করা হবে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পরে তৃণমূলের লোকসভার উপনেতা শতাব্দী রায়ের বাড়িতে দ্বিতীয় বৈঠক হয়। শুভেন্দু অধিকারীও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন তারা স্পিকারকে 20 জনের নাম সম্বলিত চিঠি দিয়েছেন। দিল্লির সমস্ত টিভি চ্যানেলে শুরু হয়ে যায় তৃণমূল ভাঙনের ব্রেকিং নিউজ। টাইমিংটা খেয়াল করুন, গতকাল ঠিক দুপুর 12টায় দিল্লিতে বসার কথা ছিল ইন্ডিয়া জোটের এক মহাসংকটকালীন বৈঠক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাজির, রাহুল গান্ধী রয়েছেন, অখিলেশ যাদব থেকে তেজস্বী যাদব। আর ঠিক এই মেগা বৈঠকের মাত্র 2 ঘন্টা আগে সুকৌশলে মমতার 14 জন সাংসদকে গিয়ে বসিয়ে দেওয়া হলো মোদিজির মন্ত্রীর ড্রয়িং রুমে। সবচেয়ে বড় থ্রিলারটা এখানেই, মমতা যখন একদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে ঢুকছেন, তারই চোখের আড়ালে তাকে অন্ধকারে রেখে এই 14 জন সাংসদ চুপি চুপি পৌঁছচ্ছেন ভূপেন্দ্র যাদবের বাসায়। একবার ভাবুন, অদূরে বৈঠক হচ্ছে বিরোধী জোটের কোন্দল মেটানোর, আর উৎসবের আরো জ্বলছে শাসক শিবিরের অন্দরে। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ শর্মিলা সরকার ক্যামেরার সামনে এসে দাবি করলেন এনডিএ শিবিরকে সমর্থন করার জন্য তাদের 20 জন সাংসদের পুরো ব্লক এখন রেডি, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনের খাড়া এড়ানোর মোক্ষমঙ্ক মিলে গেছে। এবার ক্রোনোলজিটা বুঝুন। সবচেয়ে বড় খবর হওয়ার কথা ছিল ইন্ডিয়া জোটের বৈঠক, যেখানে সমস্ত বিরোধী দল একজোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে রণকৌশল তৈরি করার টেবিলে বসে গেছে। কিন্তু সুকৌশলে গোটা দেশের নজর ঘুরিয়ে দেওয়া হলো কোথায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙছে, তার সাংসদেরা গিয়ে বসে রয়েছেন মোদীর মন্ত্রীর ড্রয়িং রুমে। এই দেশের রাজনৈতিক ইতিহাসে দল ভাঙানোর খেলা নতুন কিছু নয়। বহু পার্টি ভেঙেছে, কিন্তু সেগুলো হতো পর্দার আড়ালে, রাতের অন্ধকারে, লোকচক্ষুর আড়ালে। দিল্লির বুকে সাংসদের নাকের ডগায় সুপ্রিম কোর্টের ঢিলছোড়া দূরত্বে এমন প্রকাশ্য খেলা আগে কখনো দেখেনি ভারত। গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে এই গণতন্ত্রের সবচেয়ে বড় তামাশাটা মঞ্চস্থ হয়ে গেল। কিন্তু চিত্রনাট্য শুধু ওই একটা বাংলোতেই আটকে ছিল না।
গতকাল সাত সকালেই দিল্লির ওই অতি সুরক্ষিত ভিভিআইপি জোনে, যেখানে সাধারণ মানুষ একটা স্কুটার নিয়ে 10 মিনিট দাঁড়ালে পুলিশ তাড়িয়ে দেয়, সেখানে রাতারাতি গজিয়ে উঠলেও বড় বড় রাজনৈতিক হোর্ডিং। টার্গেটকে একজনই, রাহুল গান্ধী। হোর্ডিং গুলো দেখলেন? রাহুলকে নিয়ে শরদ পাওয়ারের কোনো পুরনো মন্তব্য, কখনো মমতার কোনো ক্ষোভের কথা, সব একজোট করে হোর্ডিং এ চেপে দিল্লির রাস্তায় রাস্তায় টাঙিয়ে দেওয়া হলো। উদ্দেশ্যটা খুব সস্তা কিন্তু পরিষ্কার, ইন্ডিয়া জোটের অন্দরে ভাঙন ধরানো, বিরোধীদের মনোবলকে মাটিতে মিশিয়ে দেওয়া। পর্দার পেছনের আসল খবরটা কি জানেন? কান পাতলে শোনা যাচ্ছে গুজরাট লবির আসল ব্লু প্রিন্ট হলো আগামী 3 মাসের মধ্যে এই ইন্ডিয়া জোটের অস্তিত্বকে ধূলিসাৎ করে দেওয়া। মমতার দলকে তো রাজ্যসভায় লোকসভায় ধাক্কা দেওয়ার বন্দোবস্ত পাকা। এরপর নজর কার দিকে? শরদ পাওয়ারের এনসিপির যে 8 জন সাংসদ অবশিষ্ট আছেন তাদের দিকে। তারপর উদ্ধব ঠাকরে শিবসেনার হাতে যে 9 জন সাংসদ আছেন তাদের দিকে। আমরা আরো খবর পেয়েছি, আঞ্চলিক ছত্রপতিরা তো সেই অর্থে গ্যালারির দর্শক। শাসকের নজরে মাঠ আসলে কংগ্রেস। তাদের লক্ষ্য কংগ্রেসের ভেতরেই একটা বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেওয়া, যাতে ভেতর থেকেই দলটা ভেঙে টুকরো হয়ে যায়। আসলে পর্দার পেছনের আসল সত্যিটা কি জানেন? ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে থাকা নরেন্দ্র মোদী আজ রাহুল গান্ধীকে নিয়ে চিন্তিত। তিনি বিচলিত বিরোধী জোটের সংহতি নিয়েও। 12 বছরের শাসনকালে এই প্রথম তার চোখে মুখে গভীর অস্বস্তির রেখা স্পষ্ট। আর এই পরিস্থিতির জন্য দায়ী অন্য কেউ নয়, খোদ শাসকের নিজস্ব কিছু নীতি। চারদিকে তাকিয়ে দেখুন, কর্মসংস্থানের দাবিতে যুব সমাজ আজ রাস্তায়। পেপার লিক থেকে শুরু করে বেকারি, ছাত্র যুবরা ক্ষোভে ফুঁসছে। একদিকে যুব কংগ্রেসের একের পর এক আন্দোলন, অন্যদিকে মূল্য বৃদ্ধির জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। টাকার দাম ডলারের তুলনায় রেকর্ড ভাঙা পতন দেখছে। আর আম জনতার অবস্থা? মূল্য বৃদ্ধি তো ছেড়েই দিন, তীব্র গরমে দেশের বহু জায়গায় মানুষ একটু বিদ্যুৎ আর এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার করছে। ঠিক এই জায়গাটাতেই ভয়টা দানা বাঁধছে। শাসকের ভয়, জনতার এই পুঞ্জীভূত ক্ষোভকে পুঁজি করে বিরোধী জোট যদি এইভাবে একের পর এক কামড় বসাতে থাকে, তবে আগামী দিনে কি হবে? আমরা তো 2026-এর মাঝামাঝি দাঁড়িয়ে আছি। 2029 সালের লোকসভা নির্বাচন আসতে আর মাত্র 2.5 থেকে 3 বছর বাকি। যদি হাওয়া এইভাবে ঘুরতে থাকে, তবে 29-এর পিচে খেলাটা উল্টে যাবে না তো? এই আশঙ্কায় তাড়িয়ে বেড়াচ্ছে দিল্লির গুজরাট লবিকে। আর সেই কারণেই এত আয়োজন, ইন্ডিয়া জোটকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দলকে ভেঙে চুরমার করে দেওয়ার এই মরিয়া চেষ্টা। আর এই গোটা চক্রব্যূহের কেন্দ্রে রাখা হয়েছে একজনকে, রাহুল গান্ধী। আম আদমি পার্টির সাংসদ ভাঙানো হোক বা মমতার দলের সাংসদদের তুলে আনা, ভুল ত্রুটি তো এখানে আঞ্চলিক দলগুলোর নেতাদেরও আছে, কিন্তু তার চেয়েও বড় একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র স্পষ্ট। সংসদের ভেতরে বাইরে রাহুল গান্ধী যখন আদানি আম্বানি বা এপস্টিন ফাইলসের প্রসঙ্গ তুলে সরাসরি আক্রমণ শানান, তখন সেই ধারালো স্বরকে স্তব্ধ করাই হয়ে ওঠে শাসকের প্রধান লক্ষ্য। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, মমতার দলের সাংসদেরা যদি দল ছাড়তেই চাইতেন, তবে তারা অন্য কোথাও বসতে পারতেন। দিল্লির বুকে প্রত্যেকের নিজস্ব সরকারি বাংলো আছে, কিন্তু খেলাটা কোথায়? একেবারে মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রীর খাস ড্রয়িং রুমে বসে। আপাত দৃষ্টিকে এটা একটা মস্ত বড় প্যারাডক্স বলে মনে হতে পারে, যে মার খাচ্ছে একজন অথচ পোস্টার পড়ছে অন্যজনের নামে। আসলে দিল্লির চাণক্যরা তো আর আনাড়ি খেলোয়াড় নন। এই চালটার পেছনে রয়েছে অতি সুপরিকল্পিত এবং গভীর মনস্তাত্ত্বিক রাজনীতি। ক্রোনোলজিটা একটু তলিয়ে বুঝলেই ধাঁধাটা কেটে যাবে। আসল লক্ষ্য বনাম সফট টার্গেট, শাসক জোটের আসল রাজনৈতিক লড়াই বা বৈচারিক শত্রুতা, যাই বলুন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়, সেটা রাহুল গান্ধীর সঙ্গে। কারণ রাহুল গান্ধীকে ভাঙানো বা কেনা সম্ভব নয়, এবং তিনি একমাত্র নেতা যিনি কর্পোরেট লবি বা আদানি আম্বানি ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তোলেন। কিন্তু রাহুলকে যখন সহজে বাগে আনা যাচ্ছে না, তখন তার জোটের শক্তিকে দুর্বল করার জন্য বাছা হলো সফট টার্গেট বা টোপ, অর্থাৎ তৃণমূলকে। এটাই মনোবল ভাঙানোর মনস্তাত্ত্বিক খেলা। ভাবুন, একদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধী সমস্ত আঞ্চলিক দলকে এক ছাতার তলায় এনে যখন মোদী সরকারের বিরুদ্ধে একটা বড় বিকল্প নীতি তৈরি করার চেষ্টা করছেন, ঠিক তখনই যদি জোটের অন্যতম প্রধান স্তম্ভ তৃণমূলের ঘর ভেঙে দেওয়া যায়, তবে মনস্তাত্ত্বিকভাবে ধাক্কাটা কার গায়ে লাগবে? ধাক্কাটা খাবেন আসলে রাহুল গান্ধী। এনডিএ শিবিরে হোর্ডিং টাঙিয়ে দেশবাসীকে এটাই দেখাতে চাইছে যে মানুষটা নিজের জোটের শরিকদের ঘর বাঁচাতে পারে না, সে দেশের বিকল্প নেতৃত্ব দেবে কিভাবে? তৃণমূল বা কেজরিওয়ালের মতন আঞ্চলিক দলগুলোর কোনো সর্বভারতীয় আদর্শগত ভিত নেই।
এদের রাজনীতিটা মূলত ক্ষমতা দখলের জোগাড়। তাই ইডি সিবিআই এর ভয় বা ক্ষমতার টোপ দিয়ে এদের সাংসদদের ভাঙানো বিজেপির জন্য অনেক সহজ। বিজেপি খুব ভালো করেই জানে মমতার 20 জন সাংসদকে তুলে নিলে মমতার দম্ভ চূর্ণ হবে ঠিকই, কিন্তু রাজনৈতিকভাবে আসল রক্তক্ষরণটা হবে রাহুল গান্ধীর এবং তার সঙ্গে ইন্ডিয়া জোটের বিশ্বাসযোগ্যতার। সোজা কথায় ঘর ভাঙা হলো মমতার, কিন্তু হোর্ডিং এ চরিত্র হনন করা হলো রাহুলের, যাতে দেশের মানুষের কাছে বার্তা যায় যে রাহুলের এই তথাকথিত জোটের কোনো ভবিষ্যৎ নেই। তাসের ঘরের একটা খুঁটি টেনে বের করে দিয়ে আসলে পুরো ছাদটাকেই রাহুলের মাথার উপর ভেঙে ফেলার এই হলো দিল্লির আসল ক্রোনোলজি। আসলে ক্ষমতার অলিন্দে আজ আর কোনো লোকলজ্জা বা শালীনতার বালাই নেই। আপনি আমি বা সংবাদ মাধ্যমের একাংশ এটাকে অনৈতিক বলতে পারি, ছিচিৎকার করতে পারি, কিন্তু তাতে ওদের কি যায় আসে? ওদের একমাত্র নজর হলো অঙ্কের দিকে। দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখানোর জন্য প্রয়োজনীয় 2/3 কোটা পূরণ হচ্ছে কি না, সংখ্যাটা পকেটে চলে এলে তারপর আদালতে মামলা চলুক না বছরের পর বছর, কে পরোয়া করে? রাজনীতির ব্যাকরণে নৈতিকতা আর অনৈতিকতার যে সীমারেখা থাকে, দিল্লির নতুন চাণক্যরা আজ তা চিরতরে মুছে দিয়েছেন। আসলে দিল্লির নতুন রাজনীতির ব্যাকরণটা এখন খুব সোজা। ওরা বুক ঠুকে বলে, আমাদের লোক হলে তার গায়ে আইনের আঁচ লাগতে দেব না, আর অন্য শিবিরের লোক হলে তাকে রাজনৈতিকভাবে শেষ করে দেব। এমন এক জামানায় দাঁড়িয়ে নৈতিকতা, মূল্যবোধ বা সংবিধানের দোহাই দেওয়াটাই তো সবচেয়ে বড় বোকামি। চুরি চুপি দলকে ভাঙানোর দিন শেষ, এখন খেলা হবে প্রকাশ্য দিবালোকে। সবচেয়ে বড় প্রহসনটা কোথায় জানেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, যারা একসময় ইন্ডিয়া জোটে নিজেদের প্রধানমন্ত্রীর দাবিদার ভাবতেন, আজ তাদের নিজেদেরই ঘর তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। অথচ আসল লড়াইটা যার সঙ্গে, সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লির রাস্তায় রাস্তায় বড় বড় পোস্টার মারা হচ্ছে। একেই বলে আসল ট্র্যাজিক মিডিয়া। লোকসভায় বিজেপির নিজস্ব আসন সংখ্যা 240। সরকার চলছে মূলত নীতিশের জেডিইউ আর চন্দ্রবাবু টিডিপির ভরসায়। এই অবস্থায় যদি তৃণমূল ত্যাগী আরো 20 জনের সমর্থন জুটে যায়, তার চেয়ে উত্তম আর কি হতে পারে? একেবারে খাঁটি চাণক্য নীতি। অন্যের বিপদকে নিজের সুযোগে পরিণত করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এই দুর্যোগকেই মোদিজি নিজের রাজনৈতিক ঢাল বানিয়ে নিলেন। আসলে রোগের আসল উৎসটা কোথায়, এবার সেই চূড়ান্ত সত্যটা খোলসা করা যাক। আজ দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে সর্বোচ্চ আদালতের উপর আমজনতার শেষ ভরসা থাকার কথা ছিল, সেই সুপ্রিম কোর্টে আজ বিতর্কের আবর্তে। স্বয়ং প্রধান বিচারপতির বক্তব্য কেন্দ্র করে জনতা ককরোচ পার্টি বলে একটা বড় মঞ্চই তৈরি হয়ে গেল। এমনটা আগে কখনো হয়েছে? হয়নি। নির্বাচনী গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার খেলায় শাসকের সমান্তরালে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার একটা বড় অংশের ভূমিকা আজ কাঠগড়ায়। ইন্ডিয়া জোট আজ দেশের সামনে যে 5টি জ্বলন্ত প্রধান ইস্যু তুলে ধরেছে, তা নিয়ে আগামী দিনে খোদ প্রধান বিচারপতিকে এক ঐতিহাসিক চিঠি পাঠানো হতে যাচ্ছে। কারণ আজ ব্যাধির আসল শিকড় লুকিয়ে রয়েছে দেশের এই শীর্ষ ন্যায়ালয়ের অন্দরেই। একদিকে দেশের করদাতার টাকায় প্রধান বিচারপতি যখন লন্ডনে আয়েশ করে ব্যাডমিন্টন খেলছেন, অন্যদিকে তখন দেশের আমজনতার মৌলিক অধিকারগুলো আদালতের বারান্দায় ডুকরে কাটছে। সত্যিই কি নির্মম প্যারাডক্স। সবচেয়ে বড় কেলেঙ্কারিটা কোথায় হচ্ছে জানেন? এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নামে খসড়া ভোটার তালিকা থেকে বেছে বেছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে। এই নির্বাচনী জালিয়াতি নিয়ে যখন সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়া হয়, তখন আদালত অত্যন্ত হালকা চালে বলে দেয়, আরে এতে আর এমন কি ব্যাপার রয়েছে, এবার নাম বাদ গেছে তো কি হয়েছে, পরের বার ভোট দিয়ে দেবেন। একবার ভাবুন, দেশের নাগরিকের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আর আমাদের আদালত সেটাকে একটা সামান্য ঠাট্টা তামাশা বানিয়ে দিচ্ছে। যে সুপ্রিম কোর্টের কাজ ছিল স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকে বাঁচানো, আজ তারাই যেন নির্বাচনী স্বৈরতন্ত্রের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে উঠেছে। আজ ইন্ডিয়া জোটের এই লড়াই শুধু দল ভাঙানো আটকানোর লড়াই নয়, এই লড়াই দেশের খোদ বিচার ব্যবস্থাকে তার মেরুদণ্ড মনে করিয়ে দেওয়ারও লড়াই। শাসকের দম্ভ আর আদালতের এই আপোষকামিতা, উভয়ের বিরুদ্ধেই এবার দেশের মানুষকে রাস্তায় নেমে জবাব চাইতে হবে। দিল্লির অলিন্দের এই নোংরা খেলা আপনাদের সামনে উপুর করে দিলাম। এবার বিচার করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের, অর্থাৎ দেশের সাধারণ মানুষের। ভালো থাকবেন, সচেতন থাকবেন, আর প্রশ্ন করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।